মাধ্যম রয়েছে, আমরা তো রয়েছি। অবসরে আমাদেরকে সেগুলো নিয়ে কথা বলবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এমনও গেছি দিনের পর দিন, রাতের পর রাত কিন্তু আলোচনা করেছি একটা টপিকস নিয়ে। তো যেগুলো যাদের উৎসাহ ছিল তারা অনেক ভালো অ্যামেচার, বর্তমানে বাংলাদেশে অনেক ভালো কিছু করছে তারা। বেসিক ইলেকট্রনিক্স আমাকে সহযোগিতা করবে আমাদের সেরা 2-1 গল্পিকো মাইক। বেসিক ইলেকট্রনিক্স এর থেকে বেশ কয়েকটি প্রশ্ন ইতিপূর্বে এসেছে, আশা করি এবারও আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেমন প্রথমে যে সূত্রগুলো বা এককগুলো রয়েছে, সেই এককগুলো কাগজ কলম নেবেন সবাই সামনে, কারণ ওই এটুকু যতটুকু লিখবেন সেটুকু কাজে লাগবে। আপনার ভিডিও ভিডিওটা পজ হয়ে রয়েছে, আপনাকে দেখা যাচ্ছে না দাদা। ভিডিও দেখা যাচ্ছে না? না, ভিডিও দেখা যাচ্ছে না দাদা। নেগেটিভ অনুদা ভিডিও হ্যাং অবস্থায় আছে। নেগেটিভ ঠিক সে আগের সমস্যা হয়েছে। আপনার ফেসটা স্টিল হয়ে আছে, মুভমেন্ট গুলা বোঝা যাচ্ছে না। আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, কথা হচ্ছে না। ওদের ট্যাঙ্গো ভিক্টর লিপ নিয়েছে, অন্য আইডিতে ঢুকবে আর কি। আইডিতে একটু প্রবলেম হচ্ছে। ওকে, রজার ডেস্কটপ ওয়েট করেন। জেম ভাই, গল্পিকো মাইক। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, কন্টিনিউ করেন সেকেন্ড। ভাই পরবর্তী নির্দেশনা তাদের পক্ষ থেকেই আসলে, তো রিসোর্সেস গুলো আমি প্রোভাইড করব। আচ্ছা, আমাদের এখানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স থেকে কেমন আমরা ক্যান্ডিডেট আছি এই ফিল্ড থেকে, একটু হ্যান্ড রাইজ করবেন। এখন কি ঠিক আছে? কি হয়েছিল দাদা? ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে দাদা। 59 দাদা। ওকে, আচ্ছা, আমি তো তাহলে আমরা যেটুকু আলোচনা করব, যা কিছু করব, শুধু এটা পরীক্ষা কেন্দ্রে। খুব আচ্ছা আচ্ছা বেশি কিছুতে আমরা যাব না, খুব সীমিত অংশের ভিতর থাকবো, পরীক্ষা কেন্দ্রিক, এর বাইরে না। কাগজ কলম নেবেন, কাগজ কলম দিয়ে হাতে যতটুকু লিখবেন এটুকু আপনার কাজে আমি লাগবে। ক্লাসটা শুনছি, তবুও কেউ যদি একটু ক্লাসটা রেকর্ড করতেন, আজকের ক্লাসটা একটু রেকর্ড রাখতেন, অনুরোধ করব। সেটি হলো প্রথমে এটি নিয়ে আলোচনা যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এই পার্ট থেকে একাধিক প্রশ্ন থাকে, ইতিপূর্বে ছিল, আশা করি এবারও থাকবে। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, গল্পিকমাই অ্যাম্পিয়ারের একক, লিখবেন এগুলো আপনারা। অ্যাম্পিয়ারের একক হলো এ, অ্যাম্পিয়ারের একক এ। ভোল্টের একক ভি। দাদা
দাদা আপনি একটু একটা কথা একটু বলতে চাই দাদা, সেটা হলো আপনি দেখাচ্ছেন বোর্ডটা আসলে আমরা আপনার ছবিটা দেখতে পাচ্ছি খুব ছোট আকারে, আর বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি এ আর এ বির লোগোটা। যিনি টেকনিক্যালে আছেন তিনি যদি একটু স্লাইডিংটা যদি একটু বড় করে দিতেন দাদা। আমি কি বোঝাই বলতে Okay. পারছি দাদা? সিয়েরা হিউজকেই তো দাদারই এটা পিন করা আছে, অলরেডি পিন করা আছে পলাশ ভাই, গল্পিক মাইক। ওকে, অ্যাম্পিয়ারের একক হলো এ, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। দাদা দেখা যাচ্ছে Okay. কিন্তু বড় বড় স্ক্রিনে দেখা যাচ্ছে এ আর এ বির লোগোটা পিন করা আছে, বলতেছে সিয়েরা হুইস্কি কো আপনারটা, কিন্তু আপনারটা তো ছোট ভাবেই দেখা যাচ্ছে, এ আর এ বির লোগোটাই বড় স্ক্রিনে দেখা যাচ্ছে দাদা। এখন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। একজন কথা আমি বলুন দেখতে পাচ্ছি। প্লিজ, একজন কথা বলুন। আমি একটু বলে পলাশ দিচ্ছি ভাই, সেটা হচ্ছে আপনি একটু আপনি ওকে একটু বলে প্লিজ অল স্টেশন প্লিজ সাইলেন্ট। আমি বলতেছি, আমি করতেছি অল স্টেশন সাইলেন্ট প্লিজ। পলাশ ভাই আপনি ট্যাঙ্গো ভিক্টরের ইয়েতে গিয়ে পিনে ক্লিক করে পিন করে নেন, আপনার হয়তো বা এআরবিটা পিন করা আছে। প্লিজ অল স্টেশন সাইলেন্ট প্লিজ, কোনো প্রবলেম হবে আমি এখানে আছি। সেরা হুইস্কিকো গলফিকো মাইক আমরা হ্যান্ডেল করতেছি। কি আছে? ওকে, অ্যাম্পিয়ার লিখবেন, এগুলো অ্যাম্পিয়ারের একক এ, এগুলো সম্ভাবনা পরীক্ষায় আসা। ভোল্টের একক ভি, ভুল করবেন না কিন্তু। অ্যাম্পিয়ারের একক এ, ভোল্টের একক ভি। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক ওহমস। খেয়াল থাকবে, এর চিহ্নটাও এরকম। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক হোমস। লিখবেন, নোট নেন সবাই। ওলস। রাইট, হোমস। ক্যাপাসিটেন্সের একক ফ্যারাডে, এফ। ক্লিয়ার? এফ দিয়ে দাদা আবার একটু বলবেন, এফ দিয়ে কি বোঝানো হয়েছে? ফ্যারাডে ক্যাপাসিটেন্স, অর্থাৎ ক্যাপাসিটর গুলোর একক বোঝানো হয় ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের একক হচ্ছে এফ, এফ দিয়ে চিহ্নিত করা হয়। ফ্যারাডে, এফ মানে ফ্যারাডে, অর্থাৎ এই ফ্যারাডে এই ক্যাপাসিটেন্সটা আবিষ্কার করেছে, তার নামকরণ অনুসারে ফ্যারাডে। তাহলে অ্যাম্পিয়ার গেল, ভোল্ট গেল, রেজিস্ট্যান্স গেল, ক্যাপাসিটর গেল, আরো অনেকগুলো আছে, সেগুলোতে গেলাম না। এই চারটার ভিতরে থাকেন আজকে। গল্পি কমাই এই এটা এই নিচে দেখো। হ্যাঁ, এটা এতটুকু স্ক্রিন গেল, স্ক্রিনটা বড় করে দাও, স্ক্রিনটা বড় হচ্ছে না তো। কেউ দেখেন তো, গল্পি কমাইকের স্ক্রিনটাকে বড় করে দেন। ঠিক আছে দাদা, এখন তো জুম করে বড় করতে হবে। ওকে, এর ভেতর থেকে এই চারটা পাঁচটার ভেতর থেকে দেখবেন একটা দুটো প্রশ্ন থেকে যাবে আশা করছি, কারণ এগুলো কমন প্রশ্ন। এর ভেতর থেকে যদি ম্যাথ টাইপের দু একটি প্রশ্ন দেয় তাহলে অ্যাম্পিয়ারের থেকে দিতে পারে, কারেন্টের থেকে দিতে পারে, তবে মনে হয় না এত কঠিন কিছু আসবে। সাধারণত সহজ সহজ প্রশ্নগুলো এসে থাকে। সহজ সহজ প্রশ্নের ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেজিস্ট্যান্স থেকে সাধারণত আসে, নয় ক্যাপাসিটেন্স নাহলে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স এই দুটোকে আগে আমরা চিনি। তো তার আগে আমরা ইলেকট্রনিক যে পার্টস গুলো আছে বা কম্পোনেন্ট গুলো আছে
সেগুলোকে আমরা একটু চিনি। প্রথমে আমরা চিনব রেজিস্টর। মাইকি গল্পিক মাইক, রেজিস্টরটা দেখতে মানে ধরে একটু আগে দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? সাধারণত দেখতে এরকম হয়, এর ভিতরে এরকম ব্যান্ড থাকে কয়েকটা কালারের, কয়েকটা কালার দিয়ে এভাবে চিহ্নিত করা থাকে। অনেকটা দেখতে এরকম, এই যে ছবিতে আপনারা দেখছেন। আর এটাকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন নিচে জিগজ্যাগ দাগের মতো, এইটা হলো চিহ্ন বা এরকম রেক্টাঙ্গেল বক্স করে এইটাও চিহ্ন। অর্থাৎ এরকম যদি চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে এটা রেজিস্টার। আর প্র্যাকটিক্যাল রেজিস্টার দেখতে কেমন হয় সেটা এই উপরে যেটা দেখতে পাচ্ছেন। এই রেজিস্টারের গায়ে দেখবেন কালার কোড দেওয়া আছে, ব্রাউন, রেড, ব্ল্যাক, লাস্টে একটু দূরে যে গোল্ডেন কালার। এখানে কিন্তু অন্য কোনো কালার থাকতে পারে, রেডের জায়গায় ব্লু থাকতে পারে, গ্রের জায়গায় ব্রাউন থাকতে পারে, বা রেড থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, ইয়েলো থাকতে পারে। এইটা দেখে এই রেজিস্টারের কালার কোড গুলো মিলায়ে এই রেজিস্টারের মানটা বের করতে হয়। রেজিস্টারের মান কি দিয়ে বের করতে হয়, এর একক কে দেখেছি বলেন তো একজন? ওহমস দাদা, ওহমস। ওমস ওমস ওহমস, রাইট, ওহমস। রেজিস্টারের একক ওহমস, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে রেজিস্টার। যদি ছবি থাকে এরকম একটা যেটা কি, তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু আপনারা ঠিক ওই ঠিক জায়গাটাতে আপনারা কিন্তু বৃত্ত বা টিক চিহ্ন দিবেন যে এটা রেজিস্টার। যদি চিহ্ন থাকে তাহলেও আপনারা এটা দেখে আশা করি বুঝতে পারবেন যে এটা রেজিস্টার। ক্লিয়ার? ওকে, এরপরে হলো ক্যাপাসিটর। নেক্সট ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর দেখতে হয় এর ভিতরে ভাগ আছে, আগে একটু পরিচয় করাই দিই তারপর ভাগগুলো বলবো, দুটো করে ভাগগুলো বলবো। ক্যাপাসিটর লাইক একটা ড্রামের মতো, তার ভিতর থেকে দুইটা পা বের হয়ে থাকে। এই দিকটা সাধারণত এরকম করে থাকে, এখানে একটা চিহ্ন থাকে সাদা দাগ দিয়ে। ঠিক এরকম আবার এরকমও দেখা যায়। এগুলো হচ্ছে ঠিক মটরের যে ডালগুলো আছে ঠিক হুবহু ওরকম দেখতে, ছোটগুলো। এগুলো খুব মান খুবই কম, সেগুলো মটরের ডালের মতো দেখতে। আর এই সিলিন্ডারের মতো যেটা দেখতে, এগুলোর মান অনেক বেশি, মাইক্রো ফ্যারাডে থাকে। আর যেগুলো মটরের ডালের মতো এগুলো পিকো ফ্যারাডে থাকে, পিএফ ক্যাপাসিটর বলা হয়। সিরামিক ক্যাপাসিটর। হ্যাঁ, আমি এগুলোতে আসতেছি প্লিজ। দাদা মসুর ডাল, মসুর ডাল। হ্যাঁ, মুসুরের ডাল, মুসুরের ডালের মতো। তাহলে ক্যাপাসিটেন্সের একক কে বলেন একজন? একটু আগে বলেছি, রাখতে বলেছিলাম কিন্তু। ফ্যারাড দাদা, ফ্যারাড। ফ্যারাডে। ফ্যারাডে ফ্যারাডে হচ্ছে যে আবিষ্কার করছে সে হলো ফ্যারাডে। প্যারাডে। ফ্যারাড হচ্ছে এর একক। ওকে, আচ্ছা, এই দুটোর এককটা কি আসলে গোলাই ফেলছি আরেকবার। আবিষ্কারকের নাম ফ্যারাডে আর এর একক হচ্ছে ফ্যারাড। দাদা আপনার মাইক মিউট হয়ে গিয়েছে।
এটা মনে হয় ওখান থেকে মিউট হয়ে গেছে। আমরা তাহলে ক্যাপাসিটরকে চিনলাম, রেজিস্টরকে চিনলাম। তাহলে যদি এইভাবে চিহ্নিত করা থাকে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এটা ক্যাপাসিটর। এইটা না বাদে যদি পিকোফ্যারাডের ক্যাপাসিটর দেওয়া থাকে, যেটা মসুরের ডালের মতো দেখতে, এগুলো সিরামিক ক্যাপাসিটর বলা হয়, কিন্তু আপনাদেরকে সহজভাবে চেনানোর জন্য বলা হলো দেখতে মসুরের ডালের মতো, একদম দেখতে এরকম। সেটা হবে, জিনিসগুলো এত ছোট যে আপনাদেরকে আসলে এখানে দেখালে বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যাল ক্লাস হলে পরে জিনিসগুলো আমরা হাতে কলমে আরো ভালোভাবে দেখাতে পারতাম। যাও, প্রয়োজন নাই, এটুকু যথেষ্ট অ্যাটলিস্ট পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য। রেজিস্টরকে চিনেছেন, ক্যাপাসিটরের চিহ্ন প্রশ্ন এরকম আসতে পারে, ছবিও দেওয়া থাকতে পারে, আবার চিহ্নটাও দেওয়া থাকতে পারে। একটা ছোট দাগ আর একটা বড় দাগ, ঠিক আছে? এটা হলো ক্যাপাসিটরের চিহ্ন। আবার এরকমও দেওয়া থাকতে পারে দুটো একই মাত্রার দাগ, অর্থাৎ সমান সমান। দুটোই ক্যাপাসিটরের চিহ্ন। না 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 না, দাদা ব্যাটারি হলো মাঝখানে, আবার থাকবে, আবার পড়বে। বলুন, এবার বলবেন, প্রশ্ন করবো কিন্তু। এইটা কিসের চিহ্ন? রেজিস্টর। রেজিস্টার রেজিস্টর। রেজিস্টার ক্যাপাসিটর রেজিস্টর। এটা ব্যাটারি। ক্যাপাসিটর। ক্যাপাসিটর। এই রেজিস্টর এবং ক্যাপাসিটর দুই প্রকার, একটা ফিক্সড, এগুলো হলো ফিক্সড ক্যাপাসিটর, আর একটা হচ্ছে ভেরিয়েবল, যেটা উঠানামা করে। মূলত দুই প্রকার, একটা হলো ফিক্সড রেজিস্টর, একটা ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টর চিনবেন কিভাবে? চিহ্ন দেখে, এর মাঝখানে একটা অ্যারো থাকবে, এটা হলো ভেরিয়েবল রেজিস্টর হয়ে যাবে। অনুরূপ ক্যাপাসিটরেও থাকবে, এই চিহ্নটা থাকলে কি হবে তখন? ভেরিয়েবল ক্যাপাসিটর। এই চিহ্নটা এরকম থাকলে কি হবে? ভেরিয়েবল রেজিস্টর। হ্যাঁ, যদি এই চিহ্নটা না থাকে তাহলে ফিক্সড রেজিস্টর, আর এই অ্যারো চিহ্নটা যদি না থাকে তাহলে ফিক্সড ক্যাপাসিটর। মানে এর মানটা ফিক্সড, এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। এখন যেভাবে আছে, এটা ভেরিয়েবল ক্যাপাসিটর, এটা ভেরিয়েবল রেজিস্টর। মেসেজ ক্লিয়ার? ভেরিয়েবল রেজিস্টর তো হচ্ছে ফ্যানের রেগুলেটর, কিন্তু ভেরিয়েবল ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা হয়? অনেক জায়গায় ব্যবহার হয়। এগুলো রেডিও টেকনোলজিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়, অ্যান্টেনা টিউনিং করতে বা অন্যান্য কাজে, বিশেষ করে অ্যান্টেনা রিলেটেড কাজগুলোতে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমি আর একটা জায়গায় বলি, দেখছি, সেটা হচ্ছে কি আপনার পাওয়ার প্ল্যান্টে পাওয়ার ফ্যাক্টর কে আপনার অ্যাডজাস্ট করতে, হ্যাঁ, তো ওইখানে দেখছি যে আপনার ভেরিয়েবল ক্যাপাসিটর ইউজ হয়। এখানে আবার সেটা না, সেখানে এভিআর ইউজ করা হয়, অটোমেটিক ভোল্ট রেগুলেটর, সেখানে আরো বৃহৎ আকারে পরিসর হয়। ভাই কোনটা ওহম কোনটা ফ্যারাডটা আরেকবার বললে ভালো হতো, গুলাই ফেলছি। রেকর্ড দেখেন। রেজিস্ট্যান্স এর একক ওহম আর ক্যাপাসিট্যান্স এর একক ফ্যারাড, যার সংক্ষেপ একক এ। না, আজকে ক্লাসই হবে। এই যে এগুলো হচ্ছে
ভেরিয়েবল রেজিস্টর আপনারা কি দেখতে পাচ্ছেন? পজিটিভ, ইয়েস, দেখতে পাচ্ছি। যেটা একটু আগে আপু যেটা বললেন ফ্যানে ঘোরান যেভাবে, হ্যাঁ, এটা হলো ভেরিয়েবল রেজিস্টর। এটাও ভেরিয়েবল রেজিস্টর, একদম ছোট, অর্থাৎ এগুলোর মান অনুযায়ী পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার বলা, এটা বলি, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো বাদ দাও। এটাও ভেরিয়েবল রেজিস্টর। এটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর, যেটা আগেকার দিনে রেডিওতে এগুলো ছিল, ব্যবহার হতো। এগুলো মান বেঁধে অনেক বড় হয়, অনেক ছোট হয়। এই ভেরিয়েবল ক্যাপাসিটরও আবার এরকম ছোট ছোট হয়, যেটা সাধারণত 2 পিন থাকে। এগুলো প্রকার ভেদে নানান কাজের জন্য ব্যবহার হয়, বিশেষ করে অ্যান্টেনা টিউনিং এর জন্য খুব বেশি প্রয়োজন হয়, পাশাপাশি রেডিও টিউনিং বা এই ফ্রিকোয়েন্সি রিলেটেড কাজের জন্য অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা চিহ্ন দুইটা জানলাম। এই চিহ্ন দুইটার ভিতরে যখন এরকম একটা অ্যারো থাকবে, তার মানে হচ্ছে এটা তখন ভেরিয়েবল হয়ে যাবে, পরিবর্তনশীল। আচ্ছা, একটা অ্যারো অ্যারো উপরের দিকে আরেকটা অ্যারো নিচের দিকে কেন? এটা কোনো সমস্যা না, উপরে থাকুক নিচে থাকুক, এটা কোনো ইস্যু না। সে আমার রেজিস্টারটা মনে করেন উল্টা করে ধরেছি, কিন্তু এটা তো রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার। তো আবার এইভাবে ধরেছি, নিচের দিক করে ধরেছি, তাও তো ভেরিয়েবল রেজিস্টার, পরিবর্তন হচ্ছে না। এর উপরে থাকুক আর নিচেই থাকুক কথাটা, ওটা ভেরিয়েবল রেজিস্টার বা ভেরিয়েবল ক্যাপাসিটর, এটা নিয়ে কোনো ইস্যু না। এটা এরপরে আরেকটা ক্যাপাসিটর অথবা রেজিস্টরের সাথে যদি একটা অ্যারো চিহ্ন থাকে, ওটা ভেরিয়েবল হয়ে যাবে। রাইট। এরপরে আমরা শিখব ডায়োড। ডায়োড দেখতে হয় এর এক সাইডে এরকম একটা ব্যান্ড থাকে, এরকম একটা চিহ্ন দিয়েও ডায়োডকে চিহ্নিত করা হয়। আর ইলেকট্রিক্যালি এর যে অরিজিনাল যে চিহ্নটা, যেটা আন্তর্জাতিকভাবে বেশি ব্যবহার হয়, আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ঠিক আছে, সাধারণত ডায়োডকে ডি দিয়ে দেখানো হয়। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। যে বন্ধুরা দেখছেন, আপনারা মনে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড। যদি এরকম চিহ্ন থাকে, তাহলে এটা বলতে হবে এটা ডায়োড। এই ডায়োডের দেখবেন এক পাশে একটা লম্বা দাগ দেওয়া আছে, অর্থাৎ অ্যারো চিহ্নর মাথার দিকে, সরু মাথার দিকে একটা দাগ দেওয়া আছে। এই মাথার দিকটা হচ্ছে হলো অ্যানোড, অপোজিট মাথাটা হচ্ছে ক্যাথোড, তাই তো? নাকি উল্টো হবে? গল্পি কমায় উল্টো দাদা, উল্টো। সঠিক, উল্টো হবে। উল্টো আমি অনেক দিন দাদা, আগে করেছি। অপোজিট। রাইট। অর্থাৎ এই মাথাটা হচ্ছে ক্যাথোড, এটা হলো অ্যানোড। এই ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ, অ্যানোডটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা ডায়োডের চিহ্ন দেখলাম, আশা করি পরীক্ষায় যদি আসে ভুল হবে না। খেয়াল করবেন, ডায়োড এটা।
দাদা ডায়োডটা একটা পিএন জাংশন দিয়ে বুঝাই দিয়েন, তাহলে হয়তো আরো ইজি হবে। ওটা এই যে ইসে গল্পিক মাইককে বলো স্ক্রিনে দেখে দিতে। জেম ভাই একটা পিএন জাংশনের শেয়ার করেন। এটা একটি ট্রানজিস্টর, যেটাকে সেমিকন্ডাক্টর বলা হয়। এই সেমিকন্ডাক্টরের ভিতরে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই ট্রানজিস্টর। আজকে আধুনিক বিশ্বে আমরা যা কিছু দেখি মূলত এই ট্রানজিস্টরের আবিষ্কার থেকে শুরু। আমাদের হাতের ফোন বা আমাদের যা কিছু আছে এগুলো কিন্তু মূল কাজটাই ট্রানজিস্টরের। এর সাথে কাজ করে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, এইগুলো। বন্ধুরা ট্রানজিস্টর দুই প্রকার, লিখে রাখবেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রানজিস্টর দুই প্রকার, এক প্রকার হচ্ছে পিএনপি, আরেকটা হচ্ছে এনপিএন। ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আপনারা চিহ্নগুলো দেখেন, সময় বাঁচবে অবশ্য। আপনারা এইসব গল্পিকো মাইকের এটা ই করে দাও, ওটাকে স্ক্রিন শেয়ারে বড় করে দাও। অর্থাৎ এই দুই প্রকার ট্রানজিস্টর, এই চিহ্নগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ট্রানজিস্টর। খেয়াল করতে হবে এখানে যে কোনটা পিএনপি ট্রানজিস্টর, কোনটা এনপিএন ট্রানজিস্টর। যেটার মাথা নিচের দিকে থাকবে, যেটার মাথা অর্থাৎ অ্যারো চিহ্নটা, ইমিটরের অ্যারো চিহ্নটা নিচের দিকে থাকবে, সেটি হচ্ছে এনপিএন, নাকি? যেটার মাথা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। দাদা আর এখানে যেটার মাথা, দাদা একটা বাংলা দেখবেন বুদ্ধি যেটার মাথা আছে, হোলের ভিতরের ভিতরে, দিকে, হ্যাঁ হ্যাঁ ভিতরের দিকে যেটা থাকবে, প্রবেশ করবে যেটা অ্যারোটা হোলের দিকে যেটা প্রবেশ করবে ওটা হচ্ছে পিএনপি, আর যেটা বাইরের দিকে থাকবে ওটা হচ্ছে এনপিএন। এনপিএন। বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ছবিটা যাদের কাছে কাগজ কলম আছে লিখে রাখেন, ঠিক হুবহু এইভাবে চিহ্নগুলো এঁকে যেটা পিএনপি সেটা পিএনপি লেখেন, যেটা এনপিএন সেটা এনপিএন লেখেন। প্রশ্ন যদি এরকম আসে যে একটা ট্রানজিস্টরের যে তিনটা পা, এই পা গুলোতে কি লেখা থাকে? একটা কালেক্টর, সি, একটা বেস, একটা ইমিটর। এটা উলট পালট হলেও সমস্যা নাই, কারণ ট্রানজিস্টর গুলো নানান ট্রানজিস্টর নানান রকমেরই থাকে। কোনটার বেস আগে, পরের পাটা থাকে কালেক্টর, পরের পাটা থাকে ইমিটর, কোনটার আছে ইমিটর আগে, এভাবে নানান ভাবে কিন্তু সাজানো হয়। এটা ওই ট্রানজিস্টরের গঠন প্রণালী এবং ম্যানুফ্যাকচারের ইস্যুর উপরে নির্ভর করে। তাহলে আমরা জানলাম ট্রানজিস্টর কয় প্রকার? দুই প্রকার। ট্রানজিস্টর দুই প্রকার। দুই প্রকার, কি কি? পিএনপি, এনপিএন। গুড। এরকম যদি চিহ্ন যদি পরীক্ষার খাতায় আসে অ্যান্সার দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। পজিটিভ। দাদা সিবিই এই তিনটা মানে কি বুঝাইছিলেন একটু যদি বলতেন আচ্ছা, আবার। সিতে হলো কালেক্টর, বিতে হচ্ছে বেস, ইতে হচ্ছে ইমিটর। কালেক্টর, বেস, ইমিটর। ইমিটার দিয়ে মূলত পিএনপি বা এনপিএন ট্রানজিস্টর নির্ধারণ করা হয় আর কি। কোনটা কোনটা? ইমিটার দিয়ে, ইমিটারের মাধ্যমে বুঝতে পারবেন।
আমরা একটা সিস্টেমের মাধ্যমে এটাকে মনে রাখতে পারি। মাল্টিমিটার দিয়ে চেক করলে ইমিটারের মাথা আর বেজের মাথা ধরলে বোঝা যায় এটা পিএনপি মাঝখানে কে যেন বললেন এটাকে আমরা সহজভাবে মনে করতে পারি। হ্যাঁ জি দাদা আমি বলছি। হ্যাঁ প্লিজ গো অ্যাহেড। আচ্ছা, ধরেন আপনার পিএনপি মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ ট্রানজিস্টর। হ্যাঁ, তো এখানে মাঝখানেরটা কি দেখতেছি নেগেটিভ, রাইট? তো নেগেটিভ Right. বলতে আমরা কি বুঝাই? খালি। এখন বেইজে খালি। দেখতেছি আমরা খালি, তো খালি থেকে আমরা মনে রাখার জন্য এটা বলতেছি এমিটার থেকে এখানে দিচ্ছে, এখানে যেহেতু খালি এমিটার থেকে এটা নিচ্ছে আর কি। হ্যাঁ, আর যেহেতু এনপিএন, পিটা কি পজিটিভ মানে এর ভিতরে আছে, তো এ কি করতেছে দিচ্ছে, তো দেয়াটা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। মনে রাখার সিস্টেম আর কি। ভেরি গুড। এই তো চমৎকার চমৎকার কিছু মানুষকে আমরা পাচ্ছি। আরে ভালো লাগলো। এই প্রশ্নগুলোকে কেন আমরা একটু গুরুত্ব দিচ্ছি? সাধারণত এই ধরনের প্রশ্ন দু একটা থাকে যেগুলো আপনাদের চিহ্নিত করতে হতে পারে, বা এটা শুধু লিখিত আকারেও আসতে পারে যে এনপিএন টেন্সটা কয় প্রকার, বা চিহ্ন দিয়ে বলতে পারে। আর এটা মনে হয় এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা পরীক্ষাতে মনে হয় এরকম প্রশ্ন এসেছে। সম্ভবত 23 মনে ছিল, আমাদের সময় একাধিক প্রশ্ন ছিল এরকম। তাহলে টেন্সটারটা আমরা জানলাম, আমরা ডায়োডটা দেখলাম, ডায়োডটাকে কিভাবে অঙ্কিত করতে হয়। আরেকটা জিনিস দেখবো, সে ইন্ডাক্টর। গল্পি কমাই ইন্ডাক্টর, আমরা দেখবেন অনেক ইলেকট্রনিক্স সার্কিটের মধ্যে দেখবেন কয়েল আকারে, দেখবেন অনেকগুলো কয়েল মতো থাকে, যেটা তারের কয়েল থাকে, তার মাঝখান দিয়ে কোনোটার ভিতর ফ্যারাইড রড থাকতেও পারে নাও থাকতে পারে, যেগুলোর ভিতর নাই সেগুলো সাধারণত এয়ার কন্ডাক্টর ইন্ডাক্টর, আর যেগুলোর ভিতর ফ্যারাইড থাকে সেগুলো ফ্যারাইড ইন্ডাক্টর আমরা বলি। এরকম নানান ধরনের হয়ে থাকে, নানান আকৃতির হয়ে থাকে। এর একটা চিহ্ন আছে ইন্ডাক্টরের। আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম একটা কয়েলের ছবি যদি দেখেন তাহলে সেটা ইন্ডাক্টর, আর এই ইন্ডাক্টরের চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে বলতে হবে এটা ইন্ডাক্টর। এমসিকিউতে এই ধরনেরই প্রশ্ন আসে। আমাদের সময় মনে আছে ছিল 13তে এরকম প্রশ্নটাই ছিল, একটা কয়েলের চিহ্ন দেয়া ছিল, সেখানে লেখা ছিল যে এটা কি রেজিস্টর না ক্যাপাসিটর না ইন্ডাক্টর না ডায়োড বা সেমিকন্ডাক্টর। তাহলে এটা কি হবে? এরকম একটা কয়েলের চিহ্ন যদি দেখেন তাহলে এটা কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টর। এর ব্যবহার, এর কার্যপ্রণালী গুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। মূলত ইন্ডাক্টর কি করে? ইন্ডাক্টর যে বৈদ্যুতিক শক্তিটা দেয়া হয় সেই শক্তিটাকে নিয়ে সে ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেন, তারপরে এটাকে যদি ছাড়ার প্রয়োজন হয়, অর্থাৎ পরবর্তী যন্ত্রাংশগুলো দিয়ে যদি সেটাকে ছাড়ার প্রয়োজন হয় সে তখন ছাড়ে। ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টর সাধারণত কোনো কিছুকে সুইচিং করে, বা আমরা যেরকম অন অফ সুইচ করি, ট্রানজিস্টরের কাজটাই হচ্ছে এই সুইচিং কাজটা, অফ অন করা। এই অফ অনের মাত্রার উপরে নির্ভর করে অনেক কিছু। এইটাকে কাজে লাগায় এর সাথে অন্যান্য কম্পোনেন্ট তৈরি দিয়ে কোনোটাকে এমপ্লিফাই করতেছে, কোনোটাকে অনেক কাজ করতেছে, যেটা দিয়ে কম্পিউটার তৈরি হয়েছে। অর্থাৎ আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে এর ভিতর হাজার হাজার না লক্ষ লক্ষ ট্রানজিস্টর রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, রেজিস্টর রয়েছে, ইন্ডাক্টর রয়েছে, এরকম অনেক লক্ষ 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 মিলে ছোট্ট একটা প্যাকেজ তৈরি হয় যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড আইসি। এটা গুরুত্বপূর্ণ। আইসি, যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট যদি ছবি আঁকায় হবে দেখতে এরকম।
স্যার নাম্বার থাকবে, এটা দেখতে হবে এরকম। যেটাকে বলা হয় আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। এটা কোনটা 4 পা হতে পারে, অর্থাৎ এদিকে 2 পা এদিকে 2 পা, কখনো এদিকে 10 পা হতে পারে, এদিকে 10 পা হতে পারে, এদিকে 20 পা এদিকে 20 পা। অর্থাৎ এটা প্রকার ভেদে কিন্তু এর পা গুলো কিন্তু কম বেশি হতে পারে, সাইজও ছোট বড় হতে পারে। আবার এইটা দেখতে এরকম হতে পারে, স্কয়ার শেপে। এরকম শেপও হতে পারে। আপনারা আমার এইটা বোর্ডটা খেয়াল করলে দেখবেন, এই ধরনের যদি কোন একটা ছবি দেওয়া থাকে তাহলে বুঝবেন এটা আইসি। যদি এরকম আইসি যদি দেখতে খুব ইচ্ছা করে, আপনার ফোনটা জাস্ট ভাঙেন, ভাঙলে পরে এরকম আইসি পাবেন, বেশ কয়েকটা পাবেন। মূলত এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স প্যাকেজ, এর ভিতরে অনেক ধরনের কম্পোনেন্ট দিয়ে এটাকে তৈরি করা। এর ভিতরে এরকম একটা আইসির ভিতর কয়েক লক্ষ পর্যন্ত ট্রানজিস্টর থাকে, যেটা একটু আগে দেখালাম। দেখুন ট্রানজিস্টর গুলো এরকম দেখতে, আবার এরকমও দেখা যায়। সাধারণত এই দুইটার ভিতর থেকে ছবি আসলে এরকম দুইটার ভিতর থেকে একটা আসবে, নয় এরকম না হলে এরকম। এরকমই সাধারণত এসে থাকে, এর বাইরে খুব একটা যায় না। তাহলে বন্ধুরা আমরা রেজিস্টর চিনলাম, ক্যাপাসিটর চিনলাম, ডায়োড চিনলাম, ট্রানজিস্টর চিনলাম, আইসি চিনলাম, ইন্ডাক্টর চিনলাম। আচ্ছা, ইন্ডাক্টর কি আলো দেয় নাকি তাপ দেয়? নো, ইন্ডাক্টর আলো দেয় না, তাপও দেয় না। তাপ কোনো কোনো ক্ষেত্রে উৎপন্ন হতে পারে, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে নয়। ইন্ডাক্টর মূলত কাজটা হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে নিয়ে এসে ওখানে একটা ম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, এনার্জি তৈরি করে। একটা ম্যাগনেটিক এনার্জি তৈরি করার পরে পরবর্তী অন্যান্য সার্কিট দিয়ে সেটাকে কি ইথারে ছাড়া হবে, না সেটাকে পরবর্তী কোন একটা শক্তি তৈরি করবে, ডিপেন্ড করে অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশের উপরে। রেডিও ফ্রিকোয়েন্সি টিউনিং। রাইট। অনেক সময় দেখবেন এরকম একটা কয়েলের ভিতরে লোহাজাত কোনো কিছু দিলে পরে সেটা অনেক হিট হয়ে যায়, কিন্তু ওখানে যদি আপনি হাত দেন কোনো তাপ নাই, ওই কয়েলটাতে কিন্তু কোনো তাপ নাই। কিন্তু ওর ভিতরে যদি আপনি কিছু একটা লোহজাত যদিও মেটাল জাতীয় কিছু যদি আপনি প্রবেশ করেন, দেখবেন ওটা কিন্তু মুহূর্তের ভিতর গরম হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এরকম মানে অনেক কিছু দেখেছেন আপনারা। ম্যাগনেটিক ফিল্ডের কারণে, তাই না? আমরা আজকে ইলেকট্রনিক্স এর যে কটা জিনিস দেখলাম যথেষ্ট। মনে রাখবেন, ইন্ডাক্টরটা কি আরেকবার দেখানো যায়? কোনটা? ইন্ডাক্টরটা দেখানো যায় আরেকবার? ইন্ডাক্টরের দয়া করে মাইক্রোফোনটা অফ করেন, যার এখান থেকে সাউন্ড হচ্ছে ভাই, ক্লাসে সমস্যা হচ্ছে। দাদা ট্রানজিস্টর এনপিএন এনপিএনপি এটা একটু আরেকবার বুঝাবেন? ওকে। আচ্ছা ইফতেখার আহমেদ ঐশী ভাই কি যেন হ্যান্ড রাইজ করেছিলেন, শুধু একটু শুনে নেই।
না, আমি ইন্ডাক্টরের ইয়াটা দেখতে চাচ্ছিলাম আর কি দাদা, যে ইন্ডাক্টরের একটা ইয়া স্যাম্পল ওকে, বুঝতে পেরেছি। দেখিয়েছিল, স্যাম্পলটা দেখতে চাচ্ছিলাম। এটা হলো ট্রানজিস্টর, এটা ট্রানজিস্টরের চিহ্ন এটা, আর ছবি দেখিয়েছিলাম। এটা হচ্ছে চিহ্ন, আন্তর্জাতিকভাবে ব্যবহৃত চিহ্ন ট্রানজিস্টরের, যেটাকে টি দিয়ে বোঝানো হয়, টি। ট্রানজিস্টর দুই প্রকার, একটি হচ্ছে এনপিএন, এনপিএন, আরেকটি পিএনপি, আরেকটা হচ্ছে পিএনপি। পিএনপি। পিএনপি ট্রানজিস্টরটা হবে কেমন? এই আরোটা এখানে চলে ওইটা আসবে। আপনার ইন করে রাইট, কালেক্টর থেকে বেজে গেলে যারা ভাই সম্ভবত কোশ্চেন করছিলেন, যেটা হয়তো মনে রাখতে পারতেছেন না, যে ট্রানজিস্টর আপনি কিভাবে মনে রাখবেন। নরমালি আমি যেভাবে মনে রাখি, এটাতে 3টা পা আছে, ট্রাই, এবং এটার টি এর মধ্যেও কিন্তু 3টা মাথা থাকে। এভাবে আমি মনে রাখি, আপনি এভাবে মনে রাখতে পারেন। ভেরি গুড। দাদা আমি আরেকটু বলবো। হ্যাঁ প্লিজ। আচ্ছা, ইমিটার থেকে কারেন্ট হয় প্রবেশ করবে নাইলে বেরোবে। এখন পিএনপি আর আরেকটা হচ্ছে পিএনপি আর একটা এনপিএন। এখন মাঝখানে আমরা ইমিটর থেকে বেজে, আর বেজ থেকে ইমিটরে অথবা কালেক্টরে। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো হচ্ছে বেজে ইমিটার দিয়ে কারেন্টটা ঢুকছে নাকি বেরোচ্ছে। যদি ইমিটার দিয়ে বেজে ঢুকে তাহলে হচ্ছে নেগেটিভ, মাঝখানে এন। আর যদি ইমিটার দিয়ে বেরোয় যায় বেজ থেকে তাহলে হচ্ছে মাঝখানে পি। এটা মনে রাখলে আশা করি ইজিলি আমরা পারবো এটা। এখানে আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে বেজের দিকে যাচ্ছে নাকি বেস থেকে যাচ্ছে, সেটা কখনো কখনো কালেক্টরেও যেতে পারে, ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসের ক্ষেত্রে। সুতরাং বেজের দিকে আসছে নাকি বেস থেকে যাচ্ছে, এটা খেয়াল করলে মনে রাখা সহজ হবে। ভেরি গুড। দাদা আমি এখানে একটু অ্যাড করতে চাই, হচ্ছে যে ওনারা যেটা বললো, আমরা সচরাচর হচ্ছে যে আমরা ইলেকট্রনিক্সে মানে হচ্ছে যে আমরা যেভাবে ক্লাসে মনে রাখতাম, আমরা পি লেখার সময় পিটা সবসময় পি লিখতে হলে আমরা পিটা কিন্তু ভিতরের দিকে লিখতে হয়, আর এন লিখতে হলে এনটা বাইরের দিকে চলে যায়। সেক্ষেত্রে হচ্ছে পিএনপি তে হচ্ছে যে ইমিটার ভিতরে যাবে আর এনপিএন এর মাধ্যমে সেটা বাইরে চলে যাবে, সহজ ভাষায় যেটা আমরা বলি। চমৎকার। খেয়াল রাখতে হবে এই অ্যারোটা ভিতরে আসছে না অ্যারোটা বাইরে গেছে। ভিতরে যদি হয় তাহলে কি হবে? পিএনপি। পিএনপি। অ্যারোটা ভিতরে গেলে পিএনপি, অ্যারোটা বাইরে গেলে এনপিএন। মেসেজ ক্লিয়ার? আমি যেভাবে মনে রাখি দাদা, আমিও একটু শেয়ার করি। পিএনপি তে নরমালি যেহেতু মাঝে এন আছে নেগেটিভ, আর যেখানে নেগেটিভ সেখানে দিতে হয়, তাই ভিতরে যায়। আর এনপিএন টা হচ্ছে পজিটিভ, পজিটিভ থেকে নরমালি সবসময় বের হয়, কারণ এখানে অলরেডি আছে। এভাবে আমি মনে রাখি। স্যার আইসি, এটা কি আবার একটু বলা যাবে? ব্যাখ্যাটা খেয়াল আসতেছে না। কোনটা? আইসি। হ্যাঁ, এটা ব্যাখ্যাটা আমি মানে ইন্টিগ্রেশন সার্কিট করতে পারছি না। ইন্টিগ্রেটেড সার্কিট। দেখুন, ইন্টিগ্রেটেড সার্কিট, এই জন্য প্রথমে শুরুতে বলেছিলাম বিস্তারিত বোঝাতে গেলে আপনাদের সময় দিতে হবে প্রচুর। শর্টকাট বললেও হবে। ওকে, এইটা একটা রেজিস্টর, তাই তো নাকি? রেজিস্টার। এটা কি? ক্যাপাসিটর। এটা কি?
ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর। এটা ডায়োড। এটা ভোল্ট। পাওয়ার সাপ্লাই। পাওয়ার। ডিসি পাওয়ার। এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, একটা ডায়োড আছে। হ্যাঁ, এই টোটালটা মিলে একটা সার্কিট। টোটালটা মিলে হয়েছে এখানে একটা সার্কিট। আরো কিছু যোগ হয়ে সার্কিটটা আরো বড় হতে পারে। মাউসটা স্টিক করেন না। সরি। তো এরকম সার্কিট, একাধিক সার্কিট মিলে মিলে অনেক বড় একটা সার্কিট হতে পারে। এরকম বড় সার্কিট, কয়েকটা সার্কিট মিলে আরো একটা বিশাল একটা ব্লক ডায়াগ্রাম হবে। ব্লক ডায়াগ্রাম, কয়েকটা ব্লক ডায়াগ্রাম মিলে অনেক বড় কিছু একটা হবে। এই সমগ্র জিনিসটাকে আটকানো হয় একটা ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে। অর্থাৎ এই পাটা মনে করেন এই জায়গা চলে যাচ্ছে, এইভাবে চতুর্দিক দিয়ে লেগ গুলো বেরোবে। এরকম অনেক সার্কিট রয়েছে, পুরোটার ভিতর অনেকগুলো সার্কিট। এটাকে একটা জায়গায়, একটা বক্সের ভিতর বদ্ধ করার জন্য এটার নাম হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে সহজে বলা হয়, চিনানো হয় আইসি। ঠিক আছে? ডায়োডের নিচে ওটা কি বসাইছিলেন জানো? এটা পাওয়ার সাপ্লাই। এই যে ভোল্ট দিয়েছিলাম, ভোল্ট। এই যে প্লাস মাইনাস দেয়া আছে, ভোল্ট। ডিসি পাওয়ার সাপ্লাই। পুলিশ সাইন। পাওয়ার সাপ্লাই। আমরা কি ইন্টিগ্রেটেড সার্কিটটা বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ। জি। এই দেখেন, এই যে অনেকগুলো পা চলে গেছে। যদিও এগুলোকে হাত দিয়ে ভাবে ধরাটা নিষেধ, কিছু কিছু সেনসিটিভ আইসি আছে যেগুলো হাতের স্পর্শে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্সের এখানে অনেক ভালো ভালো ব্যক্তিরা আছেন বিষয়গুলো। আমরা ইলেকট্রনিক্সের পার্টস গুলো যেটুকু চিনলাম, জানলাম, এককগুলোকে ওনারা সবাই লিখে নিয়েছেন। না লিখে নিলে আরেকজনের কাছ থেকে শুনে এটা লিখে নিয়েন, এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দাদা, ইন্ডাক্টরে কি কোনো চিহ্ন ব্যবহার করা যায় কিনা, ওটা যদি একটু দেখাতেন ভালো হতো। সরি, বুঝতে পারি না, প্লিজ। ইন্ডাক্টরে কি কোনো চিহ্ন আছে যেটা দিয়ে বুঝতে পারবে যে এটা ইন্ডাক্টর? এরকম কয়েলের মতো থাকবে, অনেকটা স্প্রিং টাইপের দাদা। ঠিক আছে? এরকম কয়েলের মতো থাকবে। গল্পিকময় এই ইন্ডাক্টরের চিহ্নটা আরেকবার একটু ইম্পোর্ট। আপনি সম্ভবত ইলেকট্রনিক ফান্ডামেন্টালস টপিকে আজকে পড়াচ্ছেন, তা এখানে টোটাল কয়টা বিষয় আছে? আপনি কি শুরু থেকে ছিলেন? আমি 15 মিনিট পরে আসলে জয়েন করছি। এই জন্য বেসিক ইলেকট্রনিক্স
পরিপূর্ণ কিছু শেখানো হচ্ছে না। ঠিক আপনাদের প্রথমে বলেছি, পরীক্ষার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, যে যে জিনিসগুলো প্রয়োজন ঠিক সেটুকুই আনছি। আপনাদেরকে বিস্তারিত পড়াতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, প্রত্যেকটা বিষয় ধরে। রেজিস্টার থেকে আমি সর্বশেষে যে এটা নিয়ে আসবো, রেজিস্টার এবং ক্যাপাসিটর থেকে খুব সম্ভবত, যদি খুব বেশি ভুল না হয়, এর ভিতর থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকাটা সম্ভাবনা খুব বেশি। দেখুন দাদা, আইসির কি কোনো চিহ্ন আছে, সাংকেতিক চিহ্ন? দেখিয়েছে বক্স আকারে যেটা যেটা পা থাকে, এটা সাংকেতিক চিহ্ন, রাইট? এটা খেয়াল করবেন, এটা কিসের চিহ্ন? রেজিস্টার। এটা কি? সিরিজ রেজিস্টার। সিরিজ রেজিস্টার। সিরিজ রেজিস্টার। সিরিজ খুব গুরুত্বপূর্ণ, মাথায় ঢুকায় রাখবেন একবারে। এটার মান হলো 10 ohms, এটার মানও 10 ohms। তাহলে এই দুইটা রেজিস্টার যদি আমি সিরিজে যুক্ত করি তাহলে এর মান কত হবে? 20 ohms। কত হবে? 20 ohms। 20 ohms। 20 ohms। 20 ohms। রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ হচ্ছে, গল্পিকমায় 3 তে যাবে না, 2 তে। অ্যামেচারদের জন্য 2 পর্যন্তই, 3 তে গেলে তাদেরকে আরো অনেক ম্যাথ বোঝাতে হবে। রেজিস্টারের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয় বা সে ওটাকে নিয়ন্ত্রণ করে। এর মান অনুযায়ী এই বিদ্যুৎ প্রবাহটাকে কতটুকু ছাড়বে সেটা নির্ভর করে এই রেজিস্টারের মান অনুযায়ী। ঠিক আছে? এর যে মাপ রয়েছে 10 ohms, সেই অনুপাতে এই বিদ্যুৎটাকে বাধা দিবে। অর্থাৎ এক কথায় রেজিস্টার মানে এ হলো বিদ্যুৎ প্রবাহকে বাধাগ্রস্ত করা, বাধা তৈরি করে। বাসা বাড়িতে কাট আউট বলে নাকি এটাকে? No, cut out like the Swiss. কাট আউট হচ্ছে রেজিস্টার। কাট আউট হচ্ছে সুইচের কাজ করে, ওভার ভোল্টেজ হয়ে গেলে বা অ্যাম্পিয়ার বেড়ে গেলে ওইটা কেটে যায়। কিন্তু ওই যে কাটবে, এটা আরেকটা টপিকস আলোচনা, এটা কারেন্টের ভিতর ছিল, যেহেতু পরীক্ষার জন্য লাগবে না সেটা নিয়ে আলোচনায় আসলাম না। ওই যে তারের যে মাপটা থাকে, চিকন তার দিয়ে সাধারণত করা হয়, ওই চিকন তারের একটা হিসাব আছে যেটা দিয়ে কত অ্যাম্পিয়ার, কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ পার হতে পারবে, তার বেশি গেলে পরে ও সেটা নিতে পারে না, তখন এটা কেটে যায়। টপিকসটা আজকে আলোচনা নাও, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খেয়াল করবেন। 10 ohms আর 10 ohms যদি সিরিজে যুক্ত থাকে, তাহলে হবে 20 ohms। যদি এটা 10 ohms আর যদি 5 ohms হয় তাহলে কত ohms হবে? 15 ohms। কত? 15 ohms। গুড, তখন হবে 15 ohms।
দাদা আমরা প্যারালালে প্লিজ অ্যান্সার করবেন না আগে প্লিজ। এটা যদি প্যারালালে দুইটা রেজিস্টার এইভাবে থাকে এবং একটা মান যদি 10 ohms হয় আর একটা মান যদি 10 ohms হয়, তাহলে এটা কত হবে? 5 ohms 5/2 এনি থাকবে না? এটা 10 বলে খুব সহজে বলতেছেন 5 ohms। এটা ক্যাপাসিটর হলে 20 হইতো। এই আবার ক্যাপাসিটর পড়ে যান। দাদা 1 ohms হবে নাকি? এবার কত হবে? 15 এখানে আপনাদের 15 ohms। ছোট অঙ্ক করতে হবে। সহজভাবে অঙ্কটা দেখাচ্ছি। আপনাদের ম্যাথ গুলোর এর সূত্রগুলোতে যাচ্ছি না, কারণ সূত্রগুলো বললে আপনাদের এত সহজে এখন মাথায় থাকবে না। প্লিজ এটা সহজ কি করবেন? অঙ্কটা এইভাবেই করবেন। অঙ্কটা কোথায় করবেন? আপনাদের যে উত্তরপত্রের পিছনের দিকে দেখবেন সাদা অংশ থাকবে, ওই সাদা অংশে আপনারা রাফ করতে পারবেন। এই অঙ্কটা এরকম থাকলে খেয়াল করবেন, এরকম দুইটা রেজিস্টারের মান বের করব প্যারালালে। কিভাবে মান বের করব? 10 ohms into 20 ohms, 10 ohms plus 20 ohms। তাহলে এটা সমান সমান কত হয়? 10/20, 10 into 20 কত হয়? 200 200 আর কত হয়? 30 বুঝছেন না? 200 কে 30 দিয়ে ডিভাইড দিলে কার কাছে ক্যালকুলেটর আছে? না, near about 6.5 6.66 6.66 6.66 6.6 around এটাকে বললাম আমরা 7 ohms বা 6.5 বা 6.6 ohm। এটার মান এক্সাম হলে কি ক্যালকুলেটর নেওয়া যাবে? দিতে পারে, নাও দিতে পারে, কারণ এখানে তো ম্যাক্সিমাম এমসিকিউ হবে। ঠিক আছে, যদি না দেয় তাতেও সমস্যা নাই। দাদা ক্যালকুলেটর অ্যালাউড ছিল না আসলে, মানে অনেক সিম্পল ম্যাথ থাকে তো এই জন্য আর কি। এগুলো আপনারা পিছনে করতে বলবেন, আর অ্যানসার তো ওখানে দেয়াই আছে। আচ্ছা, এখানে আরেকটা মেথড আছে এই প্যারালাল করার বা সিরিজ করার, প্যারালাল করার। এটা হচ্ছে কি, ওই যা যা আছে, যত মানের রেজিস্টর বা যত মানের ক্যাপাসিটর আছে, মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে এখন বলতেছি, বা রেজিস্টরের ক্ষেত্রেও যদি বলি, রেজিস্টরেরটাই বলি তাহলে, যত মানের আছে তত মানের, ধরো 5 আছে 5 রে আমি হাফ করব, 10 আছে 10 রে হাফ করব, যা যা আছে সবগুলারে হাফ করার পরে যা হবে টোটাল ওটা যোগফলই হবে হচ্ছে এটার মানে সম্মিলিত প্যারালাল রেজিস্ট্যান্স। রাইট, কিন্তু অনেক সময় হয়ে যায় কি, এমন মান দিয়ে বসে যেগুলোর ওই হাফ বের করতে গেলে তখন কি হবে, অনেকে কি করে যায়। আর আপনি যদি এইটা খেয়াল করেন আমার কি করতে হবে, এটা কিন্তু শুধুমাত্র দুইটা রেজিস্টারের ক্ষেত্রে, 3টা হলে কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ চেঞ্জ। আপনাদেরকে তখন কিন্তু অনেক কিছু শিখতে হবে। এই শুধু এখানে আরেকটা যদি যোগ হয়, তাহলে প্রপারলি শিখতে গেলে তখন অনেক ম্যাথ শিখে আপনাকে আসতে হবে। সাধারণত তিনটার জন্যই বলছিলাম, যদি 3টা 5 ওহমের রেজিস্টার প্যারালালে থাকে তাইলে হচ্ছে আড়াই করে হবে প্রত্যেকটা, আড়াই, তাহলে হবে 7.5 মাইক্রোভেক্টর। আচ্ছা, যদি 3টা বা 4টা রেজিস্টার ভাই 3টা 4টাতে আমরা যাব না, আমরা দুটোতেই থাকবো, আশা করি আপনারাও দুটোর ভিতরেই থাকেন আপাতত। তাহলে আমরা এটাকে বের করব কিভাবে? ঠিক
এটা এই রেজিস্টার 1 রেজিস্টার 2, তাহলে হিসাবটা কেমন? R1 R2, ঠিক আছে? R1 প্লাস R2, এটার মানে হচ্ছে এই জায়গায় গুণ করবেন, এখানে যোগ করবেন, করার পরে ভাগ করবেন, তাহলে আপনার এটার মান বের হয়ে যাবে। ঠিক এইভাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 80% ইম্পর্টেন্ট উপস্থিত থাকার। দাদা পরীক্ষার সময় কি 3টে আসার সম্ভাবনা আছে? আমি আবার বিব্রত করেন কেন? আমি তো প্রথমেই বললাম দুটোর ভিতর সীমাবদ্ধ থাকেন না, দুটোর ভিতরে যেটুকু বলতেছি এটুকুর ভিতর সীমাবদ্ধ থাকেন ভাই। আমাদের নারী বন্ধুরা যে কোনো একজন উত্তর দিবেন। যদি সিরিজে রেজিস্টার থাকে তার মান কি বাড়বে না কমবে? কি হবে? কমবে। বাড়বে। কি হবে আবার বলেন? বাড়বে 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 দাদা। শিওর তো? 100%। প্লিজ আমি শুধু নারী বন্ধুদেরকে বলেছি, তারা অ্যানসার দেবে প্লিজ। রেজিস্টার থাকলে বাড়বে আর প্যারালাল থাকলে কমবে। রেজিস্টার সিরিজে যদি থাকে তাহলে কি বাড়বে না কমবে? সিরিজ বাড়বে বাড়বে বাড়বে। আর এটা যদি প্যারালালে থাকে তাহলে কমবে। সবাই ক্লিয়ার তো? ভুল যেন হয় না, এই ভুলটাই কিন্তু হয়। এই ভুল হলে দেখবেন 2 মার্ক নাই হয়ে গেছে। সিরিজে সবসময় এটা ডাবল হবে, রেজিস্টারে প্যারালাল থাকলে পরে এটা সাধারণত ভাগ হয়ে যাবে। এটা কেন হয় এটা নিয়েও প্রায় 1 ঘন্টা কথা বলা যায়। যাও এবার আসবো আমরা সেম একই বিষয়, সেটি হচ্ছে এটা কি ক্যাপাসিটর, সিরিজ ক্যাপাসিটর। ওই স্লাইডে স্লাইডে ওই যে ক্যাপাসিটরের সিরিজ প্যারালাল দেখেন। এটা হচ্ছে ক্যাপাসিটরের চিহ্ন। দুটো ক্যাপাসিটর যখন এইভাবে থাকবে এটা তখন কি হবে? সিরিজ ক্যাপাসিটর। সিরিজ ক্যাপাসিটরটাকে যদি দুটোর মান হয় এরকম 10 মাইক্রোফ্যারাড, তাহলে এর মানটা কি হবে? এটাকে কিভাবে কমে যাবে 5। রেজিস্টারের উল্টা। রেজিস্টারের 1 মিনিট, রেজিস্টারের ঠিক উল্টো হলো ক্যাপাসিটর। রেজিস্টারের সিরিজে যদি থাকে তাহলে তার মান যদি বাড়ে, ক্যাপাসিটরের ঠিক তার হলো উল্টোটা। কারণ ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে যে বিদ্যুৎ শক্তিকে বা তার ভিতর দিয়ে প্রবাহিত শক্তিটাকে সে সঞ্চিত করে রাখে, সে স্টোর করে রাখে, এনার্জিটাকে স্টোর করে রাখে। রাখার পরে প্রয়োজন অনুসারে, টাইম অনুসারে সেইটাকে আবার ছেড়ে দেয়। রেজিস্টার কি করে? এ হলো গার্ড, বডিগার্ড, যেতে দিব না, আজ ঠিক আছে অমুককে ছেড়ে দাও, এই আমার মতো পাতলা পাতলা একজন ছেড়ে দাও, ও সেইটুকু ছাড়তেছে। হ্যাঁ, ঠিক একজন গার্ড যে দায়িত্ব পালন করে, ঠিক রেজিস্টারের কাজটা হচ্ছে ঠিক তাই। আর ক্যাপাসিটরের কাজটা হচ্ছে কি, যা আসবে ওর ভিতর থেকে ধারণ ক্ষমতা অনুযায়ী ও আগে নিয়ে বসে থাকবে।
তারপরে ওর কাছে যখন চাওয়া হবে ক্যাপাসিটর ঠিক সেই পরিমাণে দিতে থাকবে। রেজিস্টরের ঠিক উল্টো কাজ হলো ক্যাপাসিটরের। এই জায়গাটাই গরমিল করবেন না, দেখা যাবে 2-4 মার্ক নাই হয়ে গেছে বা 2 মার্ক নাই হয়ে গেছে। রেজিস্টরের ঠিক উল্টো, ক্যাপাসিটরে কি হবে, এটার মান কমবে। কিভাবে কমবে? ওই ঠিক একইভাবে আপনারা অঙ্ক করতে পারবেন। 10 into 10 10 plus 10 ঠিক এইটা কিন্তু রেজিস্টরের উল্টো সিরিজে। মনে রাখবেন সিরিজে ক্যাপাসিটর যখন থাকবে তার মান কমবে, রেজিস্টরে যদি সিরিজ থাকে তার মান বাড়বে। তাহলে এটা কি হবে? প্যারালালে যদি দুইটা ক্যাপাসিটর থাকে তাহলে এটা কিন্তু খুব সহজ, রেজিস্টরের উল্টো। রেজিস্টরে যদি প্যারালালে থাকতো তাহলে সেটার মান কমতো, যেহেতু তার ক্যাপাসিটরের উল্টো তাহলে এটা কি হবে? এটার মান বাড়বে না কমবে? বাড়বে। এটা হবে এই, অর্থাৎ এটা যোগ হয়ে যাবে। যদি প্যারালালে থাকে ক্যাপাসিটর তাহলে যোগ হবে, তাহলে 10 plus 20 equal 30 মাইক্রোফ্যারাডে। এটা মাইক্রোফ্যারাডে থাকতে পারে, পিকোফ্যারাডে থাকতে পারে, যে ফ্যারাডেই থাকুক না কেন, শুধু ফ্যারাডেও থাকতে পারে, কিন্তু হিসাব নিকাশ কিন্তু সব এক। ওই চিহ্ন ক্ষেত্রে অনেকে হয়তো বুঝতে পারেন যে এখানে মাইক্রোফ্যারাডে কেন লিখতেছেন, আমি এটা মাইক্রোফ্যারাডে দেখাচ্ছি। ওকে, বেসিক ইলেকট্রনিক্স ফার্স্ট ইয়ার যেটা ইলেকট্রনিক্স এর ই করলেন যথেষ্ট। রেজিস্টরে সিরিজে থাকলে সেটার মান বাড়ে, ঠিক ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে তার মান কমবে। 10 মাইক্রোফ্যারাডের একটা 10 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর সিরিজে থাকলে কি হবে? কোনটা দাদা 10 মাইক্রোফ্যারাড আর 10 ন্যানোফ্যারাড, মাইক্রোফ্যারাড আর ন্যানোফ্যারাড সিরিজে থাকলে কি হবে? ওই মূলত তখন এটাকে করতে হবে কি, ফ্যারাডে নিয়ে আসতে হবে, টোটালটাকে ফ্যারাডে আনতে হবে। অর্থাৎ নিয়ম হলো, এটা একটা সহজ বুদ্ধি। এরকম কোন জায়গায়, যদিও প্রশ্নে এটা হওয়ার কথা না বা এই ধরনের সাধারণত হয় না, যদি কোথাও বা এটা পরীক্ষা বাদেও অন্য কোথাও যদি এরকম সমস্যা দেখা দেয়, এটা খুব সহজ একটা সমাধান মাথায় রাখতে হবে। সর্বনিম্ন একক যেটা, তখন ওই বড় এককটাকে আগে সর্বনিম্ন এককের পর্যায়ে নিয়ে আসতে হয়। অর্থাৎ সব কয়টাকে তখন ওই এক এককে নিয়ে আসতে হবে। এক একক মানে কোন এককে আনতে হবে? যেটা সর্বনিম্ন এককে আছে। যদি ফ্যারাডে থাকে তাহলে 10 মাইক্রোফ্যারাডকে আগে ফ্যারাড করে নিতে হবে, তখন এই ফ্যারাডের সাথে হিসাব করতে হবে, তখন অনেক সহজ হয়ে যাবে। মেসেজ ক্লিয়ার? একটু রিপিট করবেন। ওকে, স্যার থাকলো 10 মাইক্রোফ্যারাড, এর সাথে আমাকে করতে হবে 10 পিকোফ্যারাড। ঠিক আছে, তাহলে এরকম যখন আসবে
বা এরকম যখন আমাকে মানে হিসাব করতে হবে হিসাবের ক্ষেত্রে, তখন এই 10টাকে PF এ নিয়ে আসতে হবে। এই 10 পিকোফ্যারাডকে 10 মাইক্রোফ্যারাডকে পিকোফ্যারাডে আনতে হবে, তখন মনে হয়ে যাবে কত 10 মাইক্রোফ্যারাড পিকোফ্যারাড মানে কত 10 লক্ষ না 10 কোটি? ইলেকট্রনিক্সে কি আছে বলেন? সম্ভবত 10 লক্ষ হবে মনে হয়। দাদা এটা খুব দরকার না হলে দাদা এদিকে আর যায় না, গুলাই ফেলবো। যাচ্ছি না ওই আর কি, তখন এটাকে PF এ নিয়ে আসতে হবে। তখন কি হলো এই দেখেন, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম যে এইটাকেও তখন এই PF করে নিতে হবে। 10 মাইক্রোফ্যারাড সমান সমান কত PF হয় এটা করে নিবেন, তখন আপনি ব্যাটারি অঙ্কগুলো করতে আপনার সহজ হবে। আমরা যাচ্ছি না। মাইক্রোর সাইনটা কিভাবে লিখছেন? মাইক্রোর যে সাইনটা, মাইক্রো সাইনটা হচ্ছে মিউ। এটা হলো যে মাইক্রো ফ্যারাডে, পিকো ফ্যারাডে। দেখতে তো ইউ এর মতো, অনেকটা ইউ এর মতো, কিন্তু নিচের টার্মটা বড়। ইউ এর উল্টা। মাইক্রো। আমরা চলে আসবো এবার অ্যান্টেনার উপরে। মাইক্রো ভিক্টর মূলত অ্যান্টেনা দুই প্রকার, একটি হচ্ছে অমনিডিরেকশনাল অ্যান্টেনা, আরেকটি হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা। আমরা ছবি দেখব মাইক্রো ভিক্টর। দেখুন স্ক্রিনগুলো একটু বড় করে দিন। যেটা সিঙ্গেল একটা পাইপের মতো আপনারা দেখবেন একটা স্টিক উঠে গেছে, এই ধরনের সকল অ্যান্টেনা গুলোকে বলা হয় অমনি ডিরেকশনাল অ্যান্টেনা, যেটা সব দিকেই ছড়ায়, যার রেডিয়েশন প্যাটার্নটা অনেকটা কমলা লেবুর মতো। এটা হচ্ছে অমনি ডিরেকশনাল অ্যান্টেনা। আমাদের ওয়াইফাই এর অ্যান্টেনা যেটা দেখেন এগুলো দেখবেন সব অমনি ডিরেকশনাল অ্যান্টেনা। ঠিক বাম পাশে যেটা দেখছেন শুধু ডিরেকশনাল অ্যান্টেনা, একটু বড় করে দেখাও না, যেটা আগেকার দিনের টেলিভিশনের অ্যান্টেনা দেখেছি আমরা যারা, এগুলোকে বলা হয় ডিরেকশনাল অ্যান্টেনা বা ইয়াগি অ্যান্টেনা। আমরা ইয়াগি অ্যান্টেনা বলি, কল্ড ইয়াগি অ্যান্টেনা, কারণ এই এক জাপানি দু বন্ধু বিজ্ঞানী ছিল, তারা ইয়াগি উডা, একজনের নাম ছিল ইয়াগি আর একজনের নাম ছিল উডা। এই ইয়াগি উডা মিলে এই ইয়াগি অ্যান্টেনা তৈরি করে। পরে উডা বলছে যে ধর এর নামটা বড় হয়ে যায়, এটা খালি এই তাসলিমা আপুর নামে করে দাও, তখন নাম হয়ে গেল সে ওই নামের অনুযায়ী ইয়াগির নাম হয়ে গেল, যার ধরুন আমরা ইয়াগি অ্যান্টেনা হিসেবে এটাকে চিনি। হ্যাঁ, ইয়াগি অ্যান্টেনা সবসময় মনে রাখতে হবে, যদি ছবি আসে এরকম ওই আগেকার দিনের টেলিভিশন অ্যান্টেনার মতো, আগেকার দিনের টেলিভিশন অ্যান্টেনা গুলোর মতো, এটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা বা ইয়াগি অ্যান্টেনা। এটা রেডিয়েশন প্যাটার্ন গুড, ঠিক আছে। দাদা টেলিভিশনের অ্যান্টেনা আগে রাউন্ড শেপ ছিল, ওইটাও কি ডিরেকশনালের মধ্যে পড়বে? রাউন্ড শেপ, রাউন্ড শেপ, এই যে এটা রাউন্ড শেপ। দাদা ডিশ অ্যান্টেনা। ও না, নো নো, ডিশ অ্যান্টেনাটা না, ডিশ অ্যান্টেনাটা টেলিভিশন অ্যান্টেনা না, ওটা অমনি হবে, অমনি ডিরেকশনাল অ্যান্টেনা। নো, সেটাও না, যদিও পরীক্ষাতে এরকম আসবে না, তারপরে কথা বলবো। এটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা। হ্যাঁ, আগেকার টেলিভিশনের অ্যান্টেনা গুলো দেখবেন যে এইভাবে এইভাবে যাচ্ছে,
এটাকে বলা হয় রিফ্লেক্টর, এটাকে বলা হয় ড্রাইভেন এলিমেন্ট, এটাকে বলা হয় ডাইরেক্টর। যাও, এগুলো পরীক্ষাতে এত ডিটেল লাগবে না, শুধু চিহ্ন থাকতে পারে। এটা চিহ্ন সহজ বুদ্ধি, পিছনের পাটা বড় থাকবে, তারপরে ক্রমান্বয়ে ছোট হতে হতে যাবে। এগুলো, এটাকে অ্যান্টেনাকে বলা হয় ডাইরেকশনাল অ্যান্টেনা। এর রেডিয়েশন প্যাটার্ন একদিকে, অর্থাৎ এর সব শক্তিটা সামনের দিকে যায়। কোন সামনের দিকে? যে পাটা ছোটর দিকে, যেটা ওই মুখে যাবে। সাধারণত এই ধরনের যখনই অ্যান্টেনা দেখবে, এটা হচ্ছে অমনিডিরেকশনাল অ্যান্টেনা। অমনিডিরেকশনাল অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন, রেডিয়েশন প্যাটার্ন মানে হচ্ছে যে এ যে ওয়েভের ভিতর যে তরঙ্গটাকে ছড়িয়ে দিচ্ছে, এটা কিভাবে ছড়াচ্ছে, তার চেহারাটা কেমন, এটা খালি চোখে দেখা যায় না। অমনিডিরেকশনাল অ্যান্টেনাটা ছড়ায় এরকম, অনেকটা কমলা লেবুর মতো, ঠিক আছে? মোটামুটি এটাকে 360 ডিগ্রির মতো বলা চলে, যে চতুর্দিকে আমরা পেতে পারি, যদিও অমনিডিরেকশনাল অ্যান্টেনার শক্তি হয় কম। তাহলে অ্যান্টেনা কয় প্রকার? দুই প্রকার দাদা, দুই প্রকার। এবার নারী বন্ধুরা বলবেন কি কে? Directional and omnidirectional. গুড। ছেলে বন্ধুরা একটু বলেন, ডিরেকশনাল অ্যান্টেনা দেখতে কেমন? আগেকার টিভি অ্যান্টেনার মতো। অথবা যেটা দাদা এখন বর্তমানে সেট টপ বক্সে যে অ্যান্টেনা গুলো লাগায় এগুলো তো গোল, কিন্তু এগুলো কিন্তু ডিরেকশনাল হিসেবে কাজ করে, আমি যতটুকু জানি। এগুলো কি ডিরেকশনাল? সেট টপ বক্সে যেগুলো টিভি, এগুলো কিন্তু একদিকে ডিরেকশন করে রাখতে হয়, রাইট? কিন্তু আসতেছে, পাটে আসতেছে। তাহলে অ্যান্টেনা মূল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেকশনাল আর একটা হচ্ছে অমনিডিরেকশনাল। এর ভিতরে আবার দুইটা ভাগ আছে, দুই প্রকার অ্যান্টেনার ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, যেটাকে বলা হয় হরিজেন্টাল পোলারাইজেশন, ভার্টিক্যাল পোলারাইজেশন। স্পেশাল আরেকটা পোলারাইজেশন আছে যেটাকে বলা হয় ক্রস পোলারাইজেশন, যেটা ডিশ অ্যান্টেনাতে আপনারা দেখেন বা ডিশ অ্যান্টেনাতে যেটা ব্যবহার হয়। অর্থাৎ হরিজন্টাল পোলারাইজেশন অর্থাৎ এটা কেবল, এটা একটা ডায়াপোল অ্যান্টেনা, এটা হলো হরিজন্টাল পোলারাইজেশনে, ঠিক আছে? আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝাই। অর্থাৎ একটা অ্যান্টেনা যখন আমরা এইভাবে রাখবো, এটা তখন হয়ে যাবে হরিজন্টাল পোলারাইজেশন। যখন এইটাকে আমরা এইভাবে রাখবো, এটা তখন হয়ে যাবে ভার্টিক্যাল পোলারাইজেশন। আবার আমরা যখন এইভাবে রাখবো, তখন এর হয়ে যাবে ক্রস পোলারাইজেশন। অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোই থাকবে। এর সাথে ফেস করতে হয় যে অ্যান্টেনা, যখন আমরা অ্যান্টেনা পরীক্ষার পরে যখন গুরু শিষ্য মতো সম্পর্ক হবে, তখন এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো হাতে কলমে শেখাবো। অনেক ইন্টারেস্টিং জিনিস আছে শেখার এগুলো। এই যে হরিজন্টাল ক্রস পোলারাইজেশন কেন হয়,
ডপলার শিফটিং কে, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, অনেক সুন্দর সুন্দর টপিকস আছে, কথা হবে পরীক্ষার পরে। এখন শুধু এগুলো খুব সিম্পল জিনিসগুলো জানেন যে পোলারাইজেশন মূলত দুই প্রকার, স্পেশালি এক প্রকার দিয়ে 3 প্রকার, সাধারণত 2 প্রকারই বলা হয়ে থাকে, হরিজন্টাল পোলারাইজেশন, ভার্টিক্যাল পোলারাইজেশন। তো ডিশ অ্যান্টেনাতে ক্রস পোলারাইজেশন ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এক লাইনে শেষ করব। আয়োনোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য আছে, স্যাটেলাইট থেকে যে ওয়েভটা ছাড়া হয় এই আয়োনোস্ফিয়ারে এসে তার শিফট চেঞ্জ হয়ে যায়। যদি উপর থেকে ভার্টিক্যাল ছাড়ে এখানে এসে যায় হরিজন্টাল। এখন স্যাটেলাইট তো উপরে এরকম স্ক্রু আকারে ঘুরতে থাকে, এই জন্য ও যখন ওয়েভ গুলো ছাড়ে এই আয়োনোস্ফিয়ারে এসে এখানে কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ একবার হরিজন্টাল হয় একবার ভার্টিক্যাল হয়। যখন ডিশ অ্যান্টেনা থাকে তখন ও দুটোই ধরতে পারে, হরিজন্টালও ধরতে পারে ভার্টিক্যালও ধরতে পারে, ধরে এলএনবি দিয়ে আমাদের কাছে সেটা তথ্যগুলো পৌঁছায়। এই জন্য ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হয় স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য। এটা এক লাইনে বোঝালাম, এর ভিতরে অনেক আরো বিষয় আছে, সেগুলো বুঝতে গেলে পরীক্ষার পরে। থ্যাংক ইউ। তাহলে অ্যান্টেনা 2 প্রকার, অমনিডিরেকশনাল অ্যান্টেনা, ভার্টিক্যাল অ্যান্টেনা। অ্যান্টেনা দেখবেন কোন অ্যান্টেনা বড় কোন অ্যান্টেনা ছোট। এটা কেন হয়? এটা ওয়েভ লেন্থের উপরে। ওয়েভ লেন্থ, ব্যান্ড প্ল্যান, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এগুলো আপনাদেরকে প্রশ্ন ব্যাংকেই, প্রত্যেকটা প্রশ্নে আমাদের সিস্টেম যেটা করছি আপনাদের জন্য, টোটাল প্রশ্ন ব্যাংকটা বড় আকারে প্রিন্ট হবে। আমরা স্ক্রল করে করে প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে এখানে পড়িয়ে পড়িয়ে দেখাবো, এবং প্রশ্নগুলো কেন এটার অ্যান্সার এইটা, এগুলো যখন আপনাদেরকে একবার করে বুঝিয়ে বলবো, আশা করি আপনাদের ওই একবার পড়লেই হয়ে যাবে। এরপরে শুধু একবার চোখ বুলাবেন, আপনাদের ভিতরে ওটা গেঁথে যাবে। সো এই চ্যাপ্টার গুলো নিয়ে বড় আকারে আলোচনা করে আপনাদের মাথা ভারী করতে যাচ্ছি না, রাতও হয়ে যাচ্ছে। লাস্ট একেবারে শেষের দিকে, যদিও আজকের সময় বেশি হয়ে গেছে, 10 মিনিট সর্বোচ্চ থাকবে আপনাদের কোশ্চেনের জন্য। যে কোনো ধরনের প্রশ্ন অ্যামেচার রেডিও এবং আজকের ক্লাস বা সামগ্রিকভাবে যদি কারোর থেকে থাকে, না হলে আমরা দ্রুত শেষ করে দেব। সকলকে ধন্যবাদ। সিয়ারা হুইস্কি কো। ধন্যবাদ ক্যাপ্টেন আপনাকেও। বন্ধুরা যারা প্রশ্ন করবেন এবং ক্লাস সম্পর্কিত, আপনারা হ্যান্ড রাইজ করবেন, আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে ডেকে নিব। জি, আপনারা দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রাইজ করেছে, 2 জন, 3 জন। আচ্ছা, প্রথমে শুরু করছি আরিফ হাসান। জি ভাই, আপনার প্রশ্নটা বলুন। দাদা আদাব। দাদা, ওই পটাতে আমরা যে এন্টিনাটা ইউজ করেছিলাম, যেটা ওই যে গাছের উপর দিয়ে আমরা ওই এন্টিনাটার নাম কি? আমি আসলে ভুলে গেছি। ধন্যবাদ। আদাব। মাইক ব্যাক টু ট্যাঙ্গো ভিক্টর। ওখানে 2টা অ্যান্টেনা ইউজ করা হয়েছিল, আমি ছিলাম পটাতে, যেটা বলি একটা ছিল আপনার ডায়াপোল অ্যান্টেনা আর একটা ছিল জিপি, গ্রাউন্ড প্লেট অ্যান্টেনা। হ্যাঁ, আমি বলছিলাম যে গাছের ইয়াতে আমরা যেটা করেছি ওটা সম্ভবত ডায়াপোল অ্যান্টেনা। কোনটা কোনটা? গাছের উপরে, গাছের সাথে করে যে আমরা যে অ্যান্টেনাটা করেছিলাম। সঠিক। শুনুন, অ্যান্টেনার বেসিক অ্যান্টেনা এবং সারা ওয়ার্ল্ডে যত অ্যান্টেনাই দেখি, মূল অ্যান্টেনা হচ্ছে হলো ডায়াপোল, অর্থাৎ একটা লেগ পজিটিভ একটা লেগ নেগেটিভ, এই 2টা মিলে অ্যান্টেনা হয়। আর অ্যান্টেনার সহজ থিওরি হচ্ছে যে সবসময় হাফ ওয়েভ ডায়াপোল হয়, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সির হাফ, 2টা মিলে। হাফ মানে হচ্ছে কোয়ার্টার, টোটাল ওয়েভ লেন্থের কোয়ার্টার হচ্ছে পজিটিভ, কোয়ার্টার হচ্ছে নেগেটিভ, এই কোয়ার্টার কোয়ার্টার মিলে হচ্ছে হাফ, এই জন্য বলা হয় হাফ ওয়েভ ডায়াপোল অ্যান্টেনা। সারা ওয়ার্ল্ডে যত অ্যান্টেনাই আছে এই ডায়াপোল অ্যান্টেনাকেই বেস করে তৈরি করা। এইটাকে নানান ভাবে ডিজাইন করে নানান আকৃতি দিয়ে, মূলত লক্ষ্য একটাই, এই ডায়াপোল অ্যান্টেনাই। ওকে।
এটাই হলো বেসিক অ্যান্টেনা। জি ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। দাদা ওই ডায়াপোল অ্যান্টেনাটা এটা কি ভার্টিক্যাল হবে না এটা কি ডাইরেকশনাল হবে না অমনি ডাইরেকশনাল হবে? একটা ডায়াপোল অ্যান্টেনার পিছনে যখন রিফ্লেক্টর লাগানো হবে তখন সে কিছুটা হয়ে যাবে ডিরেকশনাল। ওই রিফ্লেক্টরের পরে হচ্ছে ড্রাইভিং এলিমেন্ট, অর্থাৎ ডায়াপোলের সামনে যখন একটা ডিরেক্টর লাগাবো এটা তখন ফুল ডিরেকশনাল হয়ে যাবে। অর্থাৎ একটা ভার্টিক্যাল অ্যান্টেনার অমনিডিরেকশনাল অ্যান্টেনার পিছনে যদি রিফ্লেক্টর লাগাই, যেটা সাইজ হয় রিফ্লেক্টর সবসময় এই ড্রাইভিং এলিমেন্টের থেকে মিনিমাম 5% বড়, তখন এটা ডিরেকশনাল হবে। এটা আরো ডিরেকশনাল, এই ডিরেকশনালটা আরো বড় হবে, অর্থাৎ যত এলিমেন্ট সামনে পর্যায়ক্রমে ছোট ছোট দিতে থাকবেন এর গেইন তত বাড়বে, এর রেডিয়েশন প্যাটার্নের মাথাটা তত সরু হতে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন। ধন্যবাদ দাদা। নেক্সট আমরা দেখে নিচ্ছি দীপ্র বিশ্বাস। আমার ছোট একটা প্রশ্ন, আমাদের যে ওয়াকি টকি আমরা ইউজ করব সেটাতে কোন এন্টিনা আমরা ব্যবহার করি সব সময়? অমনিডাইরেকশনাল অ্যান্টেনা। গুড, আমিও চাচ্ছিলাম যে আপনাদের থেকে উত্তর দিক। ভেরি গুড, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি হাবিবুর রহমান। দাদা ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে রেজিস্টার নিয়ে। আমরা যখন সিরিজ রেজিস্টারটা ইউজ করব সেক্ষেত্রে তো আমাদের ওহমটা বাড়বে, তখন কি আমাদের বিদ্যুৎ প্রবাহটা কি কমে যায়? আরো বড় হবে, অর্থাৎ আরো কমে যাবে। জি ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এই পর্যায়ে দেখেছি তারিকুল ইসলাম। নেট কন্ট্রোলার টু মাইক ব্যাক তারিকুল ইসলাম। নেক্সট ক্যাপ্টেন নেক্সট আপাতত হ্যান্ড রাইজ নেই। ওকে, নেক্সট সালমান খান। দাদা আমার একটা কোশ্চেন ছিল, যদি আমরা একটা টাওয়ারে ডিরেকশনাল অ্যান্টেনা একটার জায়গায় চার পাঁচ দিকে আমরা তাক করে দিই, তাহলে তো এটা অমনি ডিরেকশনাল হয়ে যাবে তখন, কারণ জিনিসটা তো সব জায়গা থেকে আসছে এবং রিসিভও হচ্ছে সেন্ডও হচ্ছে, এটা তখন কি অ্যান্টেনা হয়ে যাবে? এটা ডিরেকশনাল অ্যান্টেনাই থাকবে, কিন্তু এর রেডিয়েশন প্যাটার্নটা তখন অমনির মতো কাজ করবে, কিন্তু এখানে অনেক হিসাব নিকাশ আছে। ঠিক আছে দাদা, আমি হিসাব নিকাশ করতে চাই, যদি বড় হয়ে যায় ব্যাপারটা দরকার নেই। ওকে, এটা অমনির মতোই কাজ করবে তখন, রাইট? এবং জাপানের অ্যামেচাররা এটাই ব্যবহার করে, খুব শক্তিশালী অ্যান্টেনা সিস্টেম এটা। ধন্যবাদ। এ পর্যায়ে ডেকে নিচ্ছি রিয়াদুর রহমান। দাদা ডায়াপোল অ্যান্টেনা আর ইয়াগি অ্যান্টেনা কি অনেকটা সেম? মানে ডায়াপোল অ্যান্টেনা কি ইয়াগি অ্যান্টেনা একসাথে দুইটা সেট করে দুই দিকে এরকম করে হয় নাকি অন্যরকম? ডায়াপোল অ্যান্টেনা অলমোস্ট এটা অমনিডিরেকশনাল অ্যান্টেনা, কিন্তু ওই ডায়াপোল অ্যান্টেনার পিছনে যখন রিফ্লেক্টর লাগাবো আর সামনে যখন ডাইরেক্টর লাগাবো তখন ওটা হয়ে যাবে ডিরেকশনাল। ধন্যবাদ দাদা। এক মিনিট, নেক্সট এই দেখুন
এটা হচ্ছে কেবল চলে আসছে অ্যান্টেনা, ঠিক আছে? এটা একটা ডায়াপোল অ্যান্টেনা। এই আমার স্ক্রিনটা দেখেন, সরি বোর্ডটা দেখেন, এটা হচ্ছে একটা ডায়াপোল অ্যান্টেনা, দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? দেখতে পাচ্ছি দাদা, দেখা যাচ্ছে। এর পিছনে একটা রিফ্লেক্টর, এই রিফ্লেক্টরটা বড় হয়, সবসময় বড় হবে রিফ্লেক্টরটা। এর সামনে হচ্ছে ডাইরেক্টর, যেটা এই ডায়াপোলের থেকে ছোট হবে, এরপরে ছোট হবে। এটা যতগুলো এরকম ছোট ছোট আসতে থাকবে তত গেইন বাড়বে, এর রেডিয়েশন প্যাটার্নটা তত সরু হবে, পয়েন্ট টু পয়েন্ট তখন কমিউনিকেশন করতে হবে একদম সূক্ষ্মভাবে। এইটা হয়ে যাবে তখন ডিরেকশনাল অ্যান্টেনা। এর মাঝখানে যেটা থাকে একটা লাঠির উপরে এই জিনিসগুলোকে সেট করা থাকে, এটাকে বুম বলে। এটা নন মেটালিকও হতে পারে, মেটালিকও হতে পারে। তখন এটা হবে একটা ডিরেকশনাল অ্যান্টেনা। এগুলো যখন কিছু থাকবে না তখন অমনির মতো কাজ করবে, এই ডায়াপোলটা তখন অমনি ডিরেকশনাল অ্যান্টেনার মতো কাজ করবে। দিস ইজ ক্লিয়ার? জি দাদা, ধন্যবাদ। নেক্সট তানভীর আহমেদ। দাদা আমার কোশ্চেনটা ছিল যে আমরা এই যে গতবার যে এইবার যে বোটা ক্যাম্প যেটা হয়েছে আমাদের কক্সবাজারে, ওটাতে যে ফক্স হান্টিং এর সময় যে আমরা যে অ্যান্টেনাটা ইউজ করছিলাম, ওইটা কি ডিরেকশনাল অ্যান্টেনা নাকি? ডেফিনেটলি ওটা ডিরেকশনাল অ্যান্টেনা। ওকে দাদা, এটা জানাচ্ছি। এবার বলেন তো দেখি কেন ডিরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করা হয়েছিল? দাদা এটার লেন্থটা আর কি সরু হওয়ার কারণে আর কি, যাতে আমরা অন্য যে সিগন্যালটা যে আমরা খুঁজতেছিলাম যাতে এটা সহজে পাওয়া যায়। আপনি তো ওটা খুঁজতেছেন মানে কি ও কোন দিকে আছে সেটা জানার জন্য, তো সে কোন দিকটাই তো ডিরেকশনাল নাকি? হ্যাঁ বুঝতে পারছি। এই গুড, নেক্সট। আর কোনো প্রশ্ন নাই তাই তো বন্ধুরা? না দাদা কোনো প্রশ্ন নেই, আমরা ক্লোজ করে দিতে পারি। আশা করছি আমরা, যেহেতু 2 সপ্তাহ আগে আমাদের কোশ্চেন ব্যাংক দেওয়ার কথা, আশা করছি কালকে রাতের ভিতর হয়তো কোশ্চেন ব্যাংক পাবলিশ হতে পারে, আবার হয়তো ডিলেও হতে পারে। যদি কাল কোশ্চেন ব্যাংক পাবলিশ হয় তাহলে আমরা যেটা করব, কোশ্চেন ব্যাংক যদি যেভাবেই থাকুক সেটা সলিউশন দেওয়া থাকুক, সলভ করা থাকুক আর না করা থাকুক, সলভ করা থাকলে তো খুবই ভালো, যদি না করা থাকে আমাদের সদস্যরা রেডি থাকবেন, তারা এটাকে সলভ করে পিডিএফ আকারে আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিবে। আপনারা সেটা যত দ্রুত সম্ভব আগে এটা প্রিন্ট করে নেবেন, হয়তো অল্প কিছু পেজ হবে, প্রিন্ট করে নেবেন, আপনাদের সুবিধা হবে। আমরা প্রশ্ন ব্যাংক পাওয়া মাত্রই আমরা তখন শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের উপরে ক্লাস করাবো। পুরো প্রশ্ন ব্যাংকটাকে আমরা এখানে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেক দিন ধরে ধরে পড়ানো হবে, ভাগ করে নিব। আমাদের যে 3টা ক্লাস থাকে, যদি 300 প্রশ্ন থাকে তাহলে 100 প্রশ্ন করে আমরা প্রত্যেকদিন টাচ করে যাব। কালকে যে প্রশ্ন যদি ব্যাংক পাবলিশ হয়, কালকে যেগুলো পড়ানো হবে পরের দিন ফার্স্ট আওয়ারে আপনাদের এটা মডেল টেস্ট থাকবে, সেকেন্ড আওয়ারে পরের দিনের যে প্রশ্নের অংশটুকু, প্রশ্ন ব্যাংকের অংশটুকু সেটুকু পড়ানো হবে। এইভাবে করে আপনাদের প্রশ্ন ব্যাংকগুলোকে আমরা 3 দিনে বা 4 দিনে শেষ করে দিব। দেন পরবর্তী 3 দিনে আপনাদের এই পুরো প্রশ্ন ব্যাংকটার উপরে আপনাদের টেস্ট হবে, প্রি টেস্ট হবে। শুধু তখন প্রশ্নগুলো আমরা দিব, আপনারা সেগুলোর আনসার করবেন। আপনারা যদি মনে করেন, অনেকে চিন্তা করতেছেন আরে প্রশ্ন ব্যাংক তো আমার হাতে, আমি তো ফার্স্ট হব, আপনার ফার্স্ট হওয়া দেখে কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, চেষ্টা করবেন না দেখে, না গুগল করে, কোনো কিছুর থেকে না টুকায়, নিজে নিজে যেটুকু শিখছেন এই কয়দিনে বা এই আগের দিনে, তার উপর ভিত্তি করে, ভুল হোক, আপনি যদি ভুল করেন তাহলে মনে করবেন আপনি পাস করবেন, কারণ আপনি আবার দ্বিতীয়বার পড়বেন ওটা, এটা আপনার কাজে লাগবে। আর যদি আপনি ওই দেখে দেখে লেখেন বা শুনে লেখেন, অন্যভাবে কোনো লেখেন, আপনার জন্য কষ্ট হয়ে যাবে।
এইভাবে আপনাদের পুরো প্রশ্ন ব্যাংকটা আমরা শেষ করব। প্রশ্ন ব্যাংকের ভিতর যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যে এটা কেন হয়েছে, বা এটা কেন হলো, অন্যগুলো কেন হবে না। এটা যখন একবার আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে বলা হবে, আমার মনে হয় তখন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ওটা আত্মস্থ করতে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা প্রশ্ন ব্যাংকের জন্য কালকে অপেক্ষা করব। কাল প্রশ্ন ব্যাংক পাওয়া মাত্রই আমরা প্রশ্ন ব্যাংক নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলো প্রশ্ন ব্যাংক দিয়ে সাজাবো। সবাইকে 73। থ্যাংক ইউ। গুড নাইট। Good night. Thank you. Good night, 73. Good night.